আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি গদ্য, অর্থাৎ মাসে পেশি। এই যে গল্পটা রয়েছে, এই গল্পটা 2 নম্বর পর্ব নিয়ে। ইতিপূর্বে আমরা এই গল্পের উপর প্রথম পর্ব আলোচনা করেছি এবং প্রথম পর্বে আমরা মূলত সম্পূর্ণ গল্পটা আলোচনা করে শেষ করতে পারি নাই। তার অনেকটুকু অংশ আমাদের বাদ ছিল, সেই অংশটুকু আজকে কভার করার চেষ্টা করব। এবং আজকের পর এর পরবর্তীতে আমরা আরেকটা পর্ব নিব। টোটাল 3টা পর্বের মাধ্যমে আমরা এই পুরো মাসে বেশি যে গল্পটা রয়েছে সেই গল্পটা শেষ করার চেষ্টা করব। তো আজকে আমরা তার 2 নম্বর পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তাহলে বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের যে পর্ব, সেই 2 নম্বর পর্ব, সেই পর্বটা তাহলে শুরু করি। দেখো, 2 নম্বর আমরা প্রথম পর্ব যেখান থেকে শেষ করছিলাম তা হলো যে কৈলাসের সাথে মূলত মাসে বেশি দেখা হয়েছিল। সেই দেখা হয়, সেখানে অনেকগুলো কথোপকথন হয় যাতে আহ্লাদিকে সে যোগুর কাছে পাঠিয়ে দেয়। এই বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় এবং শেষ পর্যন্ত তারা একটা সিদ্ধান্ত আসে যে তারা মেয়েকে আর পাঠাবে না, কারণ সেও যেতে চায় না আহ্লাদি তার শ্বশুর বাড়িতে অর্থাৎ যোগুর কাছে, কারণ সেখানে সে অনেক নির্যাতনের শিকার হয় যার দরুন। তো এর পরবর্তীতে কী ঘটে দেখো, যে শকুনেরা উড়ে এসে বসে পাতাশূন্য শুকনো গাছটাই। এটা ইম্পর্টেন্ট খুব। কেন ইম্পর্টেন্ট? কারণ অনেক সময় এই প্রশ্নটা বারবার আসছে এবং দেখা গেছে আসা যে শকুন এই যে প্রাণীটা, এটা কোন গল্পে ইউজ করা হয়েছে বা কোন গল্পে এই নামটা ব্যবহৃত হয়েছে, এরকম তোমার কিন্তু প্রাণীগুলো কোন গল্পে কোনগুলো আলাদা প্রাণী বা কোন ঋতু কোন সময় উল্লেখ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এগুলো থেকে অনেকবার কিন্তু প্রশ্ন আসছে। তো দেখো তাহলে কি বলছে, শকুনেরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটাই। সেই শুকনো গাছটার মধ্যে শকুনেরা উড়ে এসে বসেছে, মানে এটা মূলত যে জিনিসটা ইঙ্গিত করছে সেটা হলো অমঙ্গলের প্রতীক বা অশুভ কোনো একটা লক্ষণ। লিখে নাও, এটা হলো কি অমঙ্গলের প্রতীক বা অশুভ কোনো একটা কি লক্ষণ। তো দেখো এরপরে আছে একটি শকুন উড়ে গেল এবং আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে আর কি গেল। ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটা নেই। মায়ের বোন মাসি, এটা আমরা আগে থেকে জানি, আর বাপের বোন হলো পিসি, ছাড়া বাপের ঘরে কেউ নেই আহ্লাদে। মানে অর্থাৎ আহ্লাদি যে আছে তার এই যে মাসি পিসি ছাড়া কেউ নেই। কেন? কারণ তার বাবা মা সবাই কিন্তু মারা গেছে। এটা পরবর্তীতে পারবো যে সে সময় একটা মহামারী আসছে, সেই মহামারীতে তার পরিবারের সবাই প্রায় মারা যায়, শুধু মাসি এবং পিসি বেঁচে ছিল। এই কারণে যে মাসি এবং পিসি ছাড়া বলছে তার ঘরে আর কেউ নেই আহ্লাদে, শুধু এই দুজনেই রয়েছে। যে কোনো বিপদ আপদ বা বিভিন্ন ধরনের ঝামেলা যখনই হয়, এই দুজনেই অর্থাৎ মাসি এবং পিসি সেটা দূর করার চেষ্টা করে। তো দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ, মানে তার যখন এই যে কলেরা নামে যে একটা মহামারী আসছিল দুর্ভিক্ষতা, এটা কোনো মতে ঠেকিয়েছিল তার যে বাপ রয়েছে অর্থাৎ আহ্লাদের যে বাপ, এটা কোনো মতো শুধু জাস্ট তাদেরকে বাঁচানোর জন্য যতটুকু করা সম্ভব ততটুকু করতে পেরেছিল। এবং মহামারীর একটা রোগ, সেই রোগটা হলো কলেরা নামে একটা মহামারী আসছিল। এবং যদিও এখন বর্তমানে এর আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি দেখতে পাই, কিন্তু তৎকালীন সময়ে যে বিভিন্ন ধরনের এরকম অনেকগুলো মহামারী আসছে এবং এই সময় অসংখ্য মানুষ মারা গেছে। কেন? কারণ সেই সময় এই যে মহামারীগুলোর মানে উপযুক্ত চিকিৎসা পাওয়া যেত না এবং সেই সময় সেটার চিকিৎসা বেরো হয় নাই, যে এটার জন্য যে ট্রিটমেন্টটা করা দরকার, যার কারণে কিন্তু তখন কিন্তু অসংখ্য মানুষ মারা গিয়েছে। তো মহামারী জিনিসটা কি, অনেকে এই জিনিসটা বুঝে নেন যে মহামারী জিনিসটা কি বা মহামারী বলতে কি বোঝায়। যে মহামারী হলো যে রোগে প্রকোপে অনেকে একসাথে মারা যাবে। যেমন আমরা করোনা ভাইরাস দেখলাম যে সেই 20-21 সালের মধ্যে, সেই সময় অনেকগুলো মানুষ একটা মারা গেছে, এটা কিন্তু একটা মহামারী হিসাবে রূপ আমরা ধরতে পারি। তো এরকম মানে যখনই দেখবো যে অনেকগুলো মানুষ একসাথে কোনো একটা রোগের কারণে অনেকগুলো মানুষ একসাথে মারা যাচ্ছে, তখন সেটাকে মহামারী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তো এরকম সেই সময়েও একটা মহামারী আসছিল, সেই মহামারীটার নাম হলো কলেরা। এবং সে তার বউ বলতে কার? আহ্লাদির মা। ভালো করে বুঝো, এখানে তার বাপের মনে করো আহ্লাদির যে বাপ রয়েছে তার বাবার এটা উক্তি, তার বাবা মনে করো এই কথাগুলো বলতেছে, এমনভাবে এই উপস্থাপনটা করা হচ্ছে যে সে মানে তার বউ বলতে হলো আহ্লাদির মা, আর ছেলেটা বলতে আহ্লাদির ভাই শেষ হয়ে গেল, মানে তারা মারা গেছিল। মাসে বেশি তার আশ্রয়ের মাথা গুজে আছে অনেক দিন, মানে মাসে বেশি তাদের সাথে আছে অনেক দিন ধরে, দূরে ছাইশ হয়ে মানে অবহেলার সাথে নির্মম জীবনযাপন। দূরে ছাইশ হয়ে এটা অর্থ লিখে নাও, যে অবহেলার সাথে নির্মমভাবে জীবনযাপন করতেছে, তাদের সাথে অনেক কষ্টভাবে চলতেছে আর কি, কষ্ট করে। আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে, মানে যারা যাদের মনে ঘর বাড়ি নেই, বিধবা এরকম মানুষরা যেভাবে থাকে ঠিক তেমনিভাবে তারাও থাকতেছে।
নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতে ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে, শাকপাতা, ফলমূল, ডাঁটা কুড়িয়ে, এটা ওটা জোগাড় করে বিভিন্ন ধরনেরভাবে তারা কিন্তু করে। এরপর আরও তারা রয়েছে শাকপাতা, তারপর হলো খুদকুড়ো ভোজন, বছরে দুজোড়া থান পরনের খরচ, তো এই মানে অর্থাৎ মূলত তারা এই যে তাদের দৈনন্দিন জীবনযাপন যে পরিচালনা করা লাগে কার, মাসি পিসির, এর জন্য তারা বিভিন্ন ধরনের পদ্ধতি বাতলে নিয়েছিল। যেমন আমাদের বিভিন্ন ধরনের রোজগারের উপায় থাকে বিভিন্ন ধরনের, যেমন এক একজনের রোজগারের উৎস এক এক রকম হয়, তেমনিভাবে তাদের যে তারা বিভিন্ন ধরনের কাজ করে তারা রোজগার করতো, যে তার মধ্যে এখানে যেমন ধান ভেঙে রয়েছে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে, এরকম বিভিন্ন ধরনের কাজকর্ম ছিল যেগুলো করে তারা তাদের দৈনন্দিন যে তাদের যে চলাফেরা করার জন্য যে খরচটা লাগলো সেটা, অর্থাৎ ভরণ পোষণের যে অভাবটা সেটা মেটাইতো। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের, মানে এই যে বিভিন্ন ধরনের কাজগুলো করছিল এগুলোর ফলে তাদের অর্থও অনেকটা হয়েছিল, মানে তাদের হাতে টাকা এসেছিল, রুপোর টাকা আধুলি শিখি, মানে তাদের কাছে একটা মানে অর্থ এসেছিল, এরকম জিনিসটা দ্বারা এটাকে মূলত ইঙ্গিত করতেছে। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। এই যে যখন দুর্ভিক্ষ হয়েছিল, কলেরা, এই সময়টা মানে এইটা মহামারী, বিশেষ করে এই দুর্ভিক্ষের যে বিষয়টা, এইটার সময় তাদেরকে প্রচণ্ডভাবে অনেকটা কষ্ট করতে হয়েছে এবং এটার সাথে মোকাবিলা করে তাদেরকে বাঁচতে হয়েছে। কারণ একটা এই সময় কিন্তু মানুষের হাতে তখন কোনো কিছু থাকে না, সবাই যান নিয়ে সবার টানাটানি অবস্থা হয়ে যায়, অনেক মৃত্যুর মধ্যে সবাই পতিত হতে থাকে। তো তখন কিন্তু এই বিষয়টা কিন্তু পার করা খুব কষ্টকর, যেটা আমরা কিন্তু সবাই নিশ্চয়ই যে আমাদের এই যে করোনা ভাইরাস যখন ছিল সেই বিষয়টা কিন্তু দেখতে পেয়েছিলাম। আহলাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একবারে পুরোপুরি, মানে অর্থাৎ শুধু তাদের থাকাটা বরাদ্দ করে, মানে তারা শুধু থাকতে পাবে এরকম শুধু জায়গাটা দিয়ে, তাদের আর মানে কিছুই ঠিকভাবে দেখভাল করতে পারতো না, তাদের কী খাবে না খাবে এই কিছু এত খবর নেওয়ার তার কাছে সময় ছিল না। সময় বলতে তাদের কাছে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সম্পত্তি কিন্তু ছিল না, মানে সবগুলো একবারে শেষ করে দিছে। কারণ এই যে মহামারীটা যখন আসছিল তখনকার সময়ে, তখন তারাও তখন বিষম অবস্থা, মানে আহলাদির যে বাবার তাদেরও খুব অবস্থা মর্মান্তিক। কারণ দেখো তুমি যে এই যে করোনা ভাইরাস যখন আসছিল, তুমি বিষয়টা সহজভাবে লক্ষ্য করো, তখন মানুষ কি কোনো আয় উপার্জনের উৎস ছিল? কোনো কিন্তু আয় উপার্জনের উৎস নাই, সবাই তখন বেকার বসে আছে। তখন খাওয়ার সমস্যা, বিভিন্ন ধরনের মানুষের জীবননাশের সমস্যা, বিভিন্ন ধরনের কিন্তু হুমকি, এইটা ওটা যেই সেই, মানে অনেকগুলো কিন্তু একটা মানুষ চিন্তার মধ্যে থাকে। এই কারণে কিন্তু তখন কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি যদি লক্ষ্য করো সেই সময় দেখবা তোমার আশেপাশে অনেক পরিবারের মধ্যে লক্ষ্য করলে বিষয়টা খুব ভালোভাবে দেখবা যে অনেক পরিবার এমন অবস্থায় চলে গেছে তারা রাস্তায় চলে আসছে, ওই যে তখন মানে তাদের দৈনন্দিন আয় উপার্জনের যে উৎসটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো ঠিক তেমনিভাবে এখানে তার বাবাদের ছিল, তার বাবারও এরকম অবস্থা হয়ে গেছে, একবারে নাজেহাল একটা অবস্থায় গিয়ে পৌঁছাইছে। নিজেরা বাঁচে কি বাঁচে না তার উপর যোগুর লাঠির চোটে মরো মানে হলো মুমূর্ষ মেয়ে এসে হাজির। বলতেছে যে মানে তাদেরই তো অবস্থা নাজেহাল অবস্থা, যে কাদের, যে তার যে রয়েছে আহলাদের যে বাপ এবং তার যে মাসি পিসি আছে দুইজনেই, এবং তার একটা আছে ভাই আছে, তার মা, এদেরই অবস্থা তো নাজেহাল, মানে এদের তো চলে না দিন, এরকম একটা অবস্থা। তো তার উপর আবার যে আহলাদি যে আসছে আবার তার যে যোগুর কাছ থেকে এখানে কেন, কারণ সে এখানে অনেক নির্যাতন করতেছে, সে নির্যাতন সহ্য করতে না পারে, অবশেষে সে যোগুর কাছে আসে। তো দেখো বিষয়টা তাহলে কতটা আরও মানে সাংঘাতিক হয়ে যায়, যে তাদেরও তো চলে না, তারাই তো দৈনন্দিন তাদের খরচ ভরণ পোষণ এটা ঠিকভাবে চলতে পারে না, অনেকটা কষ্ট করে যায়। তারপর আবার এখানে আহলাদি আবার আসছে, তো বিষয়টা অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু তাদের দৈনন্দিন চলাচলের জন্য, এবং তাদের মানে খাওয়া দাওয়া থেকে অন্যান্য বিষয়গুলো সবগুলো মেনটেন করতে। তো দেখো তারপর কি বলছে, সে কোন দিকে সামলাবে, মানে এখন তার বাবা কোন দিকে সামলাবে। মাসি পিসির সেবা যত্নই আহলাদি অবশ্য সেবার বেঁচে গেছিল। এই যে মানে যোগুল অনেকটা নির্যাতনে তো আসছে, আহলাদি আসছে, তো এখন ওকে তো সেবা যত্ন করা লাগে, নাহলে তো তার তো অবস্থা খুব নাজেহাল, সে তো এমনিতেই নির্যাতিত হয়ে এখান থেকে আসছে, মানে তার শরীর ঠিক নাই, দুর্বল, রোগা, বিভিন্ন ধরনের সমস্যা আরও। তো এই বিষয়গুলো বলতেছে সেইবার বেঁচে গেছিল মূলত মাসি পিসির যে সেবা যত্ন করেছিল সে কারণে, নতুবা সে কিন্তু বাঁচত না, এরকম একটা নাজেহাল অবস্থায় এসে পৌঁছাইছিল আহলাদি। তার বাপ মা সেটা স্বীকার করেছে, মানে এটা তার বাপ মা স্বীকার করেছে, কিন্তু কি করবে, গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে। বলছে এটা তো মনে করো গলা কেটে এটা এই ধারটা যেটা রয়েছে এটা দেওয়া সম্ভব, কিন্তু মানে কি বলছে, এটা মানুষের উপকার তো করা সম্ভব, ঠিক আছে আমি পারলে আমার জান দিয়ে দিতে পারি উপকারের জন্য, কোনো সমস্যা নেই, কিন্তু এখন তো
আমি যে তাদেরকে খাওয়াবো মানে দুটো সময় যে খাওয়াবো খুব মানে তাদের সুখে শান্তিতে তাদেরকে রাখতে পাবো, এটা তো করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? তার প্রয়োজনীয় পরিমাণ অর্থ নাই যে তাদেরকে ঠিকভাবে আমি খাওয়াবো, ভরণ পোষণ দেবো, এটার জন্য যে পরিমাণ আমাদের অর্থ বা টাকা লাগে, আমাদের খরচটা লাগে, সেই পরিমাণ তো নাই। তো ওই জন্য বলছে যে আমি পারলে আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আমি তো তাদের ভরণ পোষণ ঠিকভাবে করতে পারতেছি না। এরপরে দেখো তারপর হলো আর কোথায় পাবো, পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল, পেল যদি তো খেয়ে না পেল যদি তো না খেয়ে, মানে আহ্লাদি জীবনের জন্য মাসি পিসি অনেকটা তাদের সুখ ত্যাগ করলো। তারা কখনো খাইলো না, কিন্তু আহ্লাদিকে তারা কখনো ছাড়ে নাই, তার সেবা যত্ন তারা করেই গেছে। অবস্থা যখন তাদের অতি কাহিল, মানে সংকটাপন্ন অবস্থা, খুবই নাজেহাল একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে। চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মানে মানুষজন আর খাওয়ার দাওয়ার নাই, মানুষজন খাবে কি দৈনন্দিন, এরকম এটারও সমস্যা, একটা টান ভাব চলে আসছে। মরণ ঠেকাতে ফুরিয়ে আসছে তাদের জীবন শক্তি। একদিন মাসি বলে পিসিকে, মানে মাসি পিসিকে বলতেছে, কি বলতেছে, একটা কাজ করবি বেআইন, তাতেও তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে। মানে এটা একটা যে কোনো কাজে যে একটা তাকে প্রস্তাব দিচ্ছে, তারা দুজনেই সে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা একটা এই কাজটা করতে চাচ্ছি, এটা করলে আমারও লাভ হবে, তোরও লাভ হবে। তো এখন তার মধ্যে প্রশ্ন যে কি কাজ, তাহলে কাজটা শোনাই। তো এরপরে কাজটা কথা বলবে। দেখো, শহরে বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া, অবশ্যই, কারণ সে সময় দুর্ভিক্ষ ছিল। ওই দুর্ভিক্ষের কারণে তো আমরা জানি সেই সময় শহরে একটু জিনিসপত্রের দাম এমনিতেই তখন বেড়ে যায়, কারণ গ্রাম থেকে সেগুলো শহরে নিয়ে যেতে তখন অনেকটা ঝামেলা পোহাতে হয়। গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে, তারা কিছু রোজগার হবে। বলতেছে এই যে একটা ভালো বুদ্ধি, যে এইগুলো যদি আমরা সেই গ্রাম থেকে কিনে নিয়ে গিয়ে শহরে বিক্রি করি, তাহলে আমাদের একটা ভালো টাকা আয় হবে, রোজগার হবে। একা মাসির ভরসা হলো না, শালতি বেয়ে অত দূর যেতে, যাওয়া আসাও একার দ্বারা সম্ভব হবে না তার। পিসি রাজি হয়েছিল, এতে কিছু হবে কি না ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না, তাকে না পেলে অন্য কারো সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি পারে পিসি ঘটতে দিতে? মানে এখানে দুইজনের মধ্যে একটা হিংসার ভাব, রেশারেশি ভাব, এটা মূলত দেখতে পাচ্ছি। হিংসা বলতে কীরকম, একটা যে বলতেছে যে মাসি তো আমার কাছে প্রস্তাবটা দিচ্ছে, ঠিক আছে, মানে পিসির কাছে বলতেছে এটা একটা ভালো প্রস্তাব, আমাদের টাকাও অর্থ উপার্জন হতে পারে, কিন্তু এখন আমি যদি এটাতে রাজি না হই, তাহলে কিন্তু মাসি কিন্তু অবশ্যই আমাকে না নিলে অন্য কোনো মানুষ কিন্তু অবশ্যই সে জোগাড় করে নিবে, এখন সে মানুষটা কিন্তু লাভবান হবে। তার মানে আমি কি এটা কখনো দিতে দেবে না, আমি কি কখনো এটা হতে দিব না। আমি থাকতে অন্যজন কেন লাভবান হবে, অন্যজন কেন আমাদের মধ্যে ঢুকবে, আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করবে, আমরাই দুজনে মিলে এই কাজটা করবো। তো এই বিষয়টা বলতেছে। সে থেকে শুরু হলো গেরস্থের বাড়িতে শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসা, মানে তখন থেকে তাদের মূলত বেচাকেনা শুরু হলো। গায়ের বাবু বাসিন্দারাও, মানে হলো বাবু বাসিন্দা বলতে কি, লিখে নাও, সম্ভ্রান্ত ব্যক্তি। কোন ব্যক্তি? সম্ভ্রান্ত ব্যক্তি। আমি কিন্তু কথাগুলো কিন্তু তোমাদের বলে দিচ্ছি, সাথে সাথে লিখে নিবা। নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়, মানে তারাও মূলত যারা ধনী ব্যক্তি রয়েছে, তারাও মূলত তাদের এই যে নগদ টাকা দিলে, হাতে দিলে, তারাও কিন্তু আর তাদের মানে যে প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেগুলো তারা বিক্রি করতে দেয়, তারাও কখনো না করতে পারে না। মাসি পিসির ভাব ছিল আগেই, মাসি পিসি তাদের ভাব বলতে কি, তাদের মধ্যে মানে মিলটা, মাসি এবং পিসি দুইজনের মধ্যে মিল, মানে মহব্বত, তাদের মধ্যে যে ভালোবাসা, এটা ছিল আগে থেকে অনেক। এবং অবস্থা এক, বয়সও সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে সুখ দুঃখ কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট। রেশারেশি মানে হলো তাদের মধ্যে পরস্পরের মধ্যে হিংসা ও বিদ্বেষ, প্রতিযোগিতা, এরকম বিষয়টা। এবং কোন্দল বলতে কি, ছোট বড় কারণে, মানে সামান্য কোনো কারণে তাদের মধ্যে ঝগড়া লেগে যেত। যেরকম আমরা বিভিন্ন ধরনের ভাই বোন মধ্যে দেখি বিষয়টা, এই বইটা, বা বোন বা ভাই মধ্যে এরকম বিষয়টা কিন্তু খুব লক্ষ্য করি, যে যা যখন ছোটোবেলায় থাকে আর কি, ছোটোবেলার সময় বিশেষ করে কথা বলতেছি, সে সময়ের যে তখন কিন্তু সামান্য বিষয়টা নিয়ে কিন্তু ঝগড়া বেঁধে যেত। তো ঠিক তেমনিভাবে মাসি পিসির মধ্যেও এরকম সামান্য বিষয়গুলো নিয়ে অনেক হিংসা হয়তো, রেশারেশি হইতো, এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের ঝগড়াও লেগে যেত এই সামান্য বিষয়টা নিয়ে। তো এখন যদিও ঝগড়া লাগতো, কিন্তু তারা কিন্তু পরবর্তীতে আবার মিল হয়ে যেত। কীরকম বিষয়টা দেখো, পিসি এ বাড়ির মেয়ে, অবশ্যই যেহেতু বাপের বোন হলো পিসি, তো তার তো এই বাড়ি, তার কারণ তার বাপের ঘর এটা, আর মাসি তো তার বাপের না, আবার মানে অর্থাৎ যে এই আহ্লাদি রয়েছে তার মার বোন, তার মানে এটা তার নিজের বাড়ি কিন্তু না।
তার বাপের বাড়ি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এটা অবশ্যই, এটা বোঝাই যায়, এটা নর্মাল বিষয়। এ নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবসময় অসহ্য লাগতো মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনই তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হয় তাদের দেখে। মানে তারা যে ঝগড়া বাঁধতো তখন মানুষজন দেখে অবাক হয়ে যেত। কেন? কারণ সে কি রাগ, মানে দুইজনের মধ্যে সেই প্রচণ্ড রাগ, সে কি তেজ, মানে সেই রকম, মানে দুইজনের মধ্যে তেজ একবারে সেই, মানে মারামারি, মানে মারা দিবে মনে হয় এরকম একটা অবস্থা, লাঠি নিয়ে মনে করো তাকে মারা দিবে এরকম একটা অবস্থা। তারপর সে কি গো, মানে জেদ একঘেয়েমি। তারপর মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে পড়ে দিয়ে। মানে তারা দুইজনেই যখন ঝগড়া করতো এরকম একটা এক্সট্রিম লেভেলে পর্যায়ে চলে যেত যে তারা মনে করে মনে হয় তাকে মেরে ফেলবে এরকম একটা অবস্থা, মানে মারবে এরকম একটা, মানে এমন উত্তেজিত ভাব দুজনের মধ্যে ছিল। কিন্তু আসলে তারা এরকমটা করতো না, কিন্তু তাদের মধ্যে এরকম সেই রকম একটা রেষারেষি ভাব ছিল। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছে, মানে সর্বত চেষ্টা করা। একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া অর্থ লিখে নাও সর্বত চেষ্টা করা। সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে, মানে হলো এটা অর্থ লিখে নিতে পারো সব বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ বিসর্জন। কি বলো? বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ বিসর্জন। অবশ্যই এই ঝগড়াটা এটা সামান্য বিষয়, তো কোনো কিছু একটা বড় জিনিস পাওয়ার জন্য এই সামান্য বিষয়টাকে নিয়ে যদি চিন্তামগ্ন থাকে তাহলে কিন্তু বড় কোনো বিষয় পাবে, কখনো পাবে না। তো এই জন্য বলছে যে সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনে হয়ে গেল এক মন এক প্রাণ। কথা কি বুঝছো? যে তারা মূলত তাদের দৈনন্দিন যাতে তারা সুন্দরভাবে জীবনটা পরিচালনা করতে পারে, অর্থে যাতে সমস্যা না হয়, এই বিষয়টা যাতে সুন্দরভাবে মোকাবিলা করতে পারে, তাদের মধ্যে যতই ঝামেলা থাকুক, যতই বাধা প্রতিবন্ধকতা, দুদের মধ্যে বিভিন্ন ধরনের রেষারেষি হিংসা থাকুক, তারা এগুলো সব তখন ভুলে গিয়ে পরবর্তী দুইজনে একসাথে মিলেমিশে সেই ব্যবসায় নেমে পড়ে। সে মিল জমাট হয়ে উঠলো আহ্লাদির ভার ঘাড়ে পাতায়। মানে যখন বিশেষ করে আহ্লাদির দায়িত্ব আদায় তাদের ঘাড়ের মধ্যে পড়লো, তখন তাদের এই যে সম্পর্কটা এটা আরও মজবুত হয়ে উঠলো। কেন? তাদের এখন দায়িত্ব একটা রয়েছে যে তাকে ভরণ পোষণ করতে হবে, তার সুন্দরভাবে দেখাশোনা করতে হবে। এগুলো যদি না করতে পারি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এজন্য এরপরে দেখো, নিজের পেটে ভরানো শুধু নয়, এখন শুধু যে নিজের যে পেট আছে শুধু এটাই যে ভরলে হবে এরকমটা না। নিজে বেঁচে থাকা শুধু নয়, মানে নিজেকে আমরা শুধু বেঁচে থাকবো এরকমটাও নয়, তাদের দুজনেই এখন আলাদা আছে। দেখো বিষয়টা, আগে তারা শুধু দুজনে চলতো, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আহ্লাদে আসছে তখন কিন্তু তাদের দায়িত্ববোধ বেড়ে গেছে। মানে এখন শুধু তাদের দুজনের কথা চিন্তা করলে হবে না, এখন আহ্লাদের বিষয়টা তাদের চিন্তা করতে হবে। মানে এখন তারা তিনজন আছে, খাইয়ে তারপর পরিয়ে যত্নে রাখতে হবে তাদেরকে, মানে তাদেরকে খুব সুন্দরভাবে আহ্লাদিকে খাইয়ে পরিয়ে রাখতে হবে। শ্বশুর ঘরের কবল, মানে হলো নির্যাতন থেকে বাঁচাতে হবে তাকে, মানে শ্বশুরবাড়ির নির্যাতন থেকে তাকে বেঁচে নিয়ে আসতে হবে, যাতে সে সেখানে আর নির্যাতনের শিকার না হয়। এরকম এটা করার জন্য যা কিছু করা লাগবে তারা করবে। গায়ের বজ্জাতদের মানে হলো যারা বদমাস গ্রামের, এর মধ্যে ছিল আমরা গোকুলকে পাবো, গোকুল নামে একজন ব্যক্তি পরবর্তীতে আমরা কিন্তু পাবো। সে নজর থেকে সামলে রাখতে হবে। মানে গ্রামে বিভিন্ন মানুষগুলো তোমরা দেখো যে যখন এরকম একটা পরিস্থিতি পৌঁছে তখন গ্রামে বিভিন্ন মানুষগুলো কিন্তু বিভিন্ন নজরে সেটা দেখে। তো বলছে এরকম গ্রামে বিভিন্ন ধরনের বজ্জাত ছিল, বদমাস ছিল, তার মধ্যে গোকুল ছিল একজন। সে তাদের হাত থেকে এই আহ্লাদিকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব, কত কাজ, কত ভাবনা, এরকম তাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে যেগুলো মাসি পিসিকে পালন করতে হয়। আর আগে কিন্তু কিন্তু তাদের মধ্যে দায়িত্ব ছিল না। যখনই আহ্লাদে আসে তখনই কিন্তু তাদের দায়িত্ববোধটা বেড়ে যায়। বাপ মা বেঁচে থাকলে আহ্লাদের হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, কারণ তার বাপ মা পাঠিয়ে দিত, এত চিন্তা ভাবনা করতো না। মাসি পিসি বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, মানে তখন মাসি পিসি একটা জোর থাকতো না, যেহেতু ওই যে মাসি পিসি ছাড়াই আহ্লাদিকে মূলত তার বাপ মা সেখানে বিয়ে দিছিল, কিন্তু বাস্তবে তাও তার উল্টা ঘটে গেছে। তো ওই জন্য বলছে যে তার বাপ মা হলে তার পাঠিয়ে দিত, অত চিন্তা করতো না। কিন্তু মাসি পিসি তো বিষয়টা বুঝতে পারতেছে অনেক, ওই জন্য কিন্তু তারা কিন্তু এই জিনিসটা করে না, অর্থাৎ তাকে আহ্লাদিকে কিন্তু সেখানে পাঠাতে আর চায় না। কিন্তু তারা তো নেই এখন, মাসি পিসি তাদের সব দায়িত্ব, অবশ্যই মাসি পিসি ঘাড়ি তাদের সব দায়িত্ব। মানে এখানে মূলত যে তার প্রতি তার যে একটা দায়িত্ববোধ জিনিসটা রয়েছে, তারা এটা নিজস্ব একটা দায়িত্ববোধ জিনিসটা এখানে খুব সুন্দরভাবে ফুটাই তুলতেছে। তো বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আহ্লাদিকে পাঠানো হবে না, মানে বিনা পরামর্শে, মানে তাদের মধ্যে পরামর্শ হয় না, এমনি থেকে তারা দুজনে ঠিক করতেছিল যে আমরা আহ্লাদিকে তার শ্বশুর বাড়িতে পাঠাবো না। কেন পাঠাবো না? কারণ সে তো অনেক নির্যাতনের শিকার। এই ধরুন আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না, মানে আহ্লাদিকে যে পাঠাবে এই জিনিসটাও তারা চিন্তা করতে পারে না। কেন চিন্তা করতে পারে না? কারণ এত নির্যাতনের শিকার একটা মেয়ে, তো তাকে কীভাবে তারা সেইখানে পাঠায়। তো এই জন্য মূলত অর্থাৎ আহ্লাদের প্রতি এই লাইনটা অর্থ লিখে নিতে পারো যে আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতে পারে না। এই লাইনটা অর্থ লিখে নাও যে আহ্লাদের প্রতি ভালোবাসা বা মায়া সৃষ্টি
হয়। বিশেষ করে ওই খুনিদের কাছে, খুনিদের বলতে হলো যোগুর কথা এখানে বলা হয়েছে, কখনো মেয়ে তারা পাঠাইতে পারে, মানে তার কাছে কখনো মেয়ে পাঠানো সম্ভব না। যাবার কথা ভাবলেই মেয়ে কখন আতঙ্কে পাশুটে মেরে যায়। পাশুটে মানে হলো পাণ্ডুস বা নীল বর্ণ ধারণ করা, মানে অর্থাৎ যখন একটা ভয়ে মানে যে মানে মানুষের একটা রূপ প্রকাশ করে, সেই রূপটা মূলত এখানে বোঝাচ্ছে। যে বলতেছে যে ঠিক আছে আমরা না হয় মেয়েকে পাঠাতে চাচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে তো যাবে না, কারণ সে তো ওইখানে যেতে চায় না। কারণ কেন? সে আতঙ্কিত অনেক, যে তার নির্যাতন যে রয়েছে, বলতেছে এই নির্যাতনের কারণে সে অনেক আতঙ্কিত হয়ে আছে, এই জন্য কিন্তু সে সেখানে যেতে চাচ্ছে না। এরপর হলো বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহ্লাদি বর্তেছে বলতে মানে হলো পেয়েছে। আহ্লাদি বর্তেছে মানে কি, লিখে নাও, পেয়েছে। যে বাপের যে ঘর দুয়ার জমিটুকু যেটা রয়েছে সেটা আহ্লাদি কিন্তু পেয়েছে তার বাপের মেয়ে হিসাবে। তো যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট, মানে যোগু বউ নেবেই, এটা একবারে নির্দিষ্ট, তাকে বউ লাগবেই। এখানে আরেকটা দুইটা বিষয় তোমরা লিখে নিতে পারো। যোগু আহ্লাদিকে নেওয়ার জন্য এত মানে ফোর্স করার কারণে কি, কারণ হলো তার যে জমি, যে আহ্লাদি যে জমি রয়েছিল, এই জমিটা নেওয়ার প্রতি তার একটা লোভ ছিল, যাতে সে সেই জমিটা হস্তক্ষেপ করতে পারে। সামান্য ছিল তার বাপের, তারও সিকি মতো আছে, মানে 1/4 সিকি, মানে হলো সিকি হলো 1/4 সিকি মতো আছে মোটে, মানে 4 ভাগের মধ্যে আরও 1 ভাগ আছে, এরকম বিষয়টা। বাকি গেছে গোকুলের কবলে। গোকুলে বলতে সে তাদের এলাকায় একজন জমিদার ছিল যার নাম হলো গোকুল। বলতেছে তাদের অনেক সম্পত্তি ছিল, জায়গা জমি ছিল, কিন্তু এই অনেক সম্পত্তি এবং জায়গা জমির মধ্যে আশা করি 4 ভাগের মধ্যে 1 ভাগ হলেও আছে, বাকিটুকু শেষ হয়ে গেছে, 4 ভাগের মধ্যে 1 ভাগ হলেও আছে, এবং বাকি অংশটুকুর মধ্যে বেশিরভাগ অংশ গোকুলের কাছে চলে গেছে, মানে তাদের এলাকার যে জমিদার ছিল সেই জমিদার। তবে মুফতে মানে হলো মাগনা, বা যেটাকে আমরা বিনামূল্যে বলতে পারি, যেটাকে কী বলতে পারি, বিনামূল্যে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল্লভ। মানে এই যে আহ্লাদি যে জমি, বাপের যে জমি অংশটুকু তার নামে ছিল, এখন এইটুকু তো পাইলে তার একটা লাভ, কারণ সে সেটা বিনামূল্যে পাচ্ছে, সেটা তো আর টাকা দিয়ে সে নিচ্ছে না। তো এই জন্য বলছে সেটা যেটাই হোক সেটাতে বিনামূল্যে তো সেটা পাই, সেটাই তার লাভ এবং সেটাই তার প্রবল লোভ এই জিনিসটার প্রতি। তারপর হলো খালি করে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস হয় না। মানে কাদের, এই যে মাসি যে পিসি রয়েছে তাদের দুজনের, আহ্লাদিকে একা রেখে তাদের কোথাও যাওয়ার সাহস হয় না। কারণ কেউ যদি কোনো কিছু করে ফেলে, বা কেউ যদি তাকে বিভিন্নভাবে যদি মানে ইশারা ইঙ্গিতে বিভিন্ন কিছু বলে, এই বিষয়গুলো, বা তার একটা জীবন নাশেরও হুমকি থাকতে পারে, অন্য কিছুরও বিষয় থাকতে পারে। তো এরকম ওভারঅল সবগুলো বিষয় বিবেচনা করে মানে মাসে পিসি কখনো আহ্লাদিকে একা ছাড়তে দেয় নাই। বলছে গ্রামে বিভিন্ন ধরনের অবস্থা এমনিতে খারাপ, মানুষদের বিভিন্ন চোখে তাকে দেখে, তো এই বিষয়গুলো প্রেক্ষাপটে। তারপর দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আহ্লাদিকে সঙ্গে নিয়ে যায়। মানে তারা দুজনেই যখনই যেখানে যায় সবসময় তারা কি করে, আহ্লাদিকে সাথে নিয়ে যায়। কারণ তার জীবন তার একটা তাদের মধ্যে ভয় থাকে যে মানুষজন কি না বলে, কি করে না বসে, এই যে ভয়টা, এটা থেকে মূলত তারা আহ্লাদিকে সবসময় সাথে নিয়ে যায়। তো মাসি বলে ডরাসনি আহ্লাদি, মানে আহ্লাদিকে সান্ত্বনা দিচ্ছে, তুই ভয় পাস না, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভৌতা মানে হলো চাপাবাজি, অর্থাৎ ছলচাতুরি, বা আমরা বলতে পারি চালবাজি, এরকম দিয়ে আমাদের দমাবার ফিকির সব, মানে হলো দমাবার বলতে ফিকির মানে হলো চিন্তা ভাবনা। বলতেছে আমাদের বিভিন্ন ধরনের চাপাবাজি কথা বা বিভিন্ন ধরনের ছলচাতুরিমূলক কথা দিয়ে আমাকে সবাইদের শুধু বুঝাচ্ছে, কিন্তু আমরা তো বুঝতে পারতেছি, মানে যেটাকে বলে তেলবাজি এক কথায়, আমরা যে এগুলো করে আমাদের কিন্তু বিভিন্নভাবে তারা আমাদের মানে আগ্রহ নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা তো এই বিষয়গুলো বুঝতে পারতেছি। তাহলে নয়তো কৈলাসকে দিয়ে ওইসব কথা বলার মধ্যে বলতেছে, যদি এসব না হয় তাহলে যোগু কীভাবে কৈলাসকে দিয়ে এসব কথা আমাদেরকে বলায়, মানে আমাদের কাছে এসে বলতে বলে আর কি। তারপর মাসি বলে, দেখো মাসি কি বলে, 4 মাস পড়লে বলতে এই যে আহ্লাদি যে রয়েছে, আহ্লাদি পেটে সন্তান হয়েছে, এই সন্তানের মূলত কত হয়েছে, 4 মাস হয়েছে। কত মাস? 4 মাস। আর কটা দিন, বা মানে আর বেশি দিন নাই, তাহলে মাসির কাছে রাখতে হয় এই সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। বলছে এই সময়টা মা এবং মাসির কাছে কিন্তু থাকার সবচেয়ে বেস্ট, কারণ এই সময় একটা সন্তান হয় এবং এটা একটা ঝুঁকিপূর্ণ সময় থাকে, কারণ এই সময় মেয়েরা মেয়ের কাছে থাকলে সবচেয়ে মানে নিরাপদ থাকতে পারে। এই জন্য বলছে মাসির কাছে থাকতে হয় এই সময়টা, এবং এই জামাই এলে এটা সে বুঝিয়ে বলবে, কোনো সমস্যা নাই। পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আহ্লাদির? পিসি বলে, এরপর এই যে তার যে পিসি রয়েছে সে বলে যে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, মানে ছেলে যদি সন্তানের মুখ দেখে সে যতই তার পাষাণ হোক, সে কিন্তু অনেকটা নরম হয়ে যায়। জানিস আহ্লাদি, মানে এটা বলছে আহ্লাদিকে এই বলে সান্ত্বনা দিচ্ছে, বলতেছে মানে সমস্যা নেই, তোর সন্তান হলে এটা দেখে অনেকটা সে খুশি হয়ে যাবে, এবং সে যে এরকম আছে এরকম আর থাকবে না যোগু। তোর পিসি ছিল যোগুর মতো। এখন এই যে উদাহরণ দিচ্ছে যে যা পিসি যে ছিল তার যে স্বামী পিসে, ওই বলতেছে সে ছিল যোগুর মতো। এই খুবই ইম্পর্ট্যান্ট এই লাইনটা, যে যোগুর মতো কে ছিল, পিসির স্বামী ছিল যোগুর মতো। তারপর হলো
খোকাটা কোলে আসতে খোকা মানে খোকাটা যে তার সন্তান যেটা রয়েছে মানে হলো পিসির, সেই সন্তান কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ বলতেছে যখনই সন্তানটা কোলে আসলো তখন সেই কি পরিবর্তন, মানে চুপি চুপি এসে এটা খাওয়ায় ওটা খাওয়ায়, মানে তার প্রতি অনেক ভালোবাসা বেড়ে গেল। উঠতে বসি তো উঠে, বসতে বলি তো বসে। দেখো কিরকম বিষয়টা, মানে সন্তান হওয়ার আগে এক ধরনের ভালোবাসা ছিল, সন্তান হওয়ার পর কিন্তু ভালোবাসার রূপটা কিন্তু তার ভিন্ন হয়েছে। তো এটাই মানে আহ্লাদিকে মাসি পিসি বুঝাচ্ছে, মাসি বুঝাচ্ছে, সরি পিসি বুঝাচ্ছে যে যে আমার এরকম তো দেখ তোর নিজের পিসে ছিল কিন্তু এরকম অবস্থা, তো তাহলে যোগু যদি এরকম হয় যে তোমার সন্তান হওয়ার পর সেও যদি তার মতো পরিবর্তনটা আসে, তাকে মূলত এই বিষয়টা বুঝাচ্ছে, কারণ যে সে যেন সান্ত্বনা পায়, কারণ তারও তো এই বিষয়গুলো দেখে কিন্তু তারও কিন্তু মন মানসিকতা কিন্তু ঠিক নেই। তো এরপর বলে মাসি, এরপর মাসি বলতেছে পিসি শেষ, এরপর কি বলবে মাসি বলবে। মাসি বলে দেখো কি বলে যে তোর মেশো ছিল ঠিক, মানে মেশো ঠিক ছিল, আবার মাসির কী ছিল, মেশো ঠিক ছিল, কিন্তু শাওরি ননদ ছিল বাঘ, মানে তার যে শাওরি ননদ ছিল এগুলো ছিল বাঘ, খুবই নিষ্ঠুর প্রকৃতি ছিল। এবং উঠতে বসতে কি ছেঁকা খেয়েছি ভাবলে বুক কাঁপে, মানে হলো তার প্রচুর মানসিক যে নির্যাতন, সেই নির্যাতনের বিষয়টা এখানে ফুটিয়ে তুলছে। বলতেছে যে মানে প্রচুর পরিমাণ তার নির্যাতন করা হয়েছে, মানে উঠতে বসতে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে অনেক তাকে নির্যাতন করা হয়েছে, কাকে, মাসিকে। কিন্তু জানিস আহ্লাদি, মেয়েটা যেই কোলে এলো শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে, মানে যখনই সন্তানটা আসে তখনই একবারে একে খুব ভালোবাসা দেয়, খুব স্নেহ করে, এবং তাকে সবসময় আদরে রাখে, কাকে, মাসিকে। তো এইটা তাকে বোঝাচ্ছে মূলত, মানে এটা তারা দুজনেই আহ্লাদিকে বোঝাচ্ছে যে তুমি ভয় পাস না। মানে আহ্লাদি কিন্তু অনেকটা ভয় পাচ্ছিল যে এরকম কি অবস্থা হবে না হবে, জীবনে কি হবে না হবে, তো তখন কিন্তু মাসি পিসি তাকে সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দেয়। এগুলো কিন্তু মনে রাখবা যে কার শাওরি ননদ ছিল বাঘ এবং কার মেশো ঠিক ছিল, মানে পিসি ঠিক ছিল, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে দেখো পিসি বলে তুইও যাবি স্বামীর ঘর করবি, ডরাসনি ডর কিসে, মানে হলো সমস্যা নেই, তুইও তোর স্বামীর ঘরে যাবি অথবা যোগুর কাছে যাবি, কোনো ভয়ের কোনো কারণ নাই, স্বামীর ঘরও করবি এবং কোনো সমস্যা নাই, সংসার বিচ্ছিন্ন হওয়ার কোনো তোমার ভয় নাই। তো বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্নাঘরে সারতে লেগে যায়, বাইরের দিন কাটলেও মানে হলো এই যে এইভাবে তার দিন কাটে, ফসল মানে বিভিন্ন ধরনের এই যে তরিতরকারি ফলমূল এগুলো নিয়ে বাজারে বিক্রি করে এবং সন্ধ্যায় তারা এসে রান্নাবান্না কাজ শুরু করে। বাইরের দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিছু হয়নি, মানে বাইরে যদিও দিন কাটছে কিন্তু আহ্লাদির যে পরিশ্রম, তার পরিশ্রমে তা কিছুই করে রেখেছে, কারণ তাকে সবসময় সে তারা তো বসিয়ে রাখছিল, ওই জন্য বলছে শুয়ে বসেই দিন কেটেছে, তবু মাসি পিসির কথায় এসে একটু শয়, তারপর শরীর নয় মনটা তার কেমন, মানে হলো মানে যোগুর জন্য করছে, মানে যদিও সে তার সবসময় মাসি পিসি থাকে, মাসি পিসি বসে থাকে, কোনো কাজ করে না, কিন্তু তারপরে তার মনটা কেমন জানি করতেছে, কেন, কারণ যোগুর প্রতি তার ভালোবাসা, কারণ স্বামীর প্রতি একটা মেয়ের ভালোবাসা থাকেই, তো এই জন্য বলতেছে যে শরীরটা নয় মনটা তার কেমন করছে, তারা মাসি পিসি বুঝতে পারতেছে আর কি। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, এটা কাকে, এটা হলো আহ্লাদিকে, খুব ভালোভাবে দেন, আহ্লাদিকে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, এটা কিন্তু অনেক লাইনটা কিন্তু কয়েকবার অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসছিল, অনুধাবনমূলক প্রশ্নই, যে নিজেকে সে ছেঁচড়া নোংরা নর্দমা কথাটা ভাবছে কেন, এটা মূলত তার আত্মমর্যাদা বোধ যে বিষয়টা এটা মূলত ফুটিয়ে তুলছে, মানে সে একটা কেমন মেয়ে, সে কেমন নির্যাতন অন্যের উপর নির্ভরশীল হয়ে আছে, তার কোনো আত্মমর্যাদা বোধ বলতে তার মধ্যে কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না, এরকম যে বিষয়টা, সে অন্যের উপর নির্ভরশীল হয়ে আছে, সে কিছুই করতেছে না, সে স্বামীর চোটে এখানে চলে আসছে, সে তার কোনো প্রতিবাদ নিজেও করে না, কোনো কিছু করে না, মানে তার যে একটা নিজস্ব একটা ব্যক্তিত্ব বোধ রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই জন্য বলছে তাকে নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। এরপর হলো মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কীভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে, যদিও সে মাসি পিসির মধ্যে আড়ালের মধ্যে আছে, অর্থাৎ মাসি পিসি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, তাকে ঠিকভাবে মানুষজন মানে তার দিকে তাকাইতে পারতেছে না, এছাড়া মানুষজন তাকে ঠিকভাবে মানে তার সাথে কথা বলতে পারে না, তারপরেও বলতেছে যে মানুষজন বিভিন্ন রূপে বিভিন্নভাবে দেখতেছে, যে কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরিতরকারির মতো তাকে কেনা যায় কিনা সেটা যাচাই করার জন্য, মানে তরিতরকারির মতো তাকে কেনা যায় কিনা বলতে এটা বোঝাচ্ছে মূলত অল্প দামে আহ্লাদিকে বিয়ে করার জন্য। আর তৎকালীন সমাজে কিন্তু আমরা জানি যে উল্টো একটা নিয়ম ছিল, যদিও এখন বাংলাদেশে অনেক জায়গায় এই নিয়মটা নাই, যে বিয়ের ক্ষেত্রে যে যৌতুকের বিষয়টা অনেক জায়গায় নাই, অনেক জায়গায় আবার আছে যে বিয়ের পর মূলত মেয়েরা ছেলেদেরকে যৌতুক দেয়, বর্তমানে যে অনেক অঞ্চলে এটা মানে প্রচলিত আছে, যদিও অনেক অঞ্চলে নাই, কিন্তু তৎকালীন কী ছিল সেই সময়ে মূলত উল্টা ছিল নিয়মটা, উল্টো বলতে কীরকম, তখন মানে বর্তমানে তো মেয়েরা ছেলেদের যৌতুক দেয়, তখন ছেলেরাই মেয়েদেরকে যৌতুক দিত, এরকম একটা নিয়ম ছিল, সেজন্য মূলত এখানে বিষয়টা বলা হয়েছে যে কিভাবে কম দামে মানে কম টাকা দিয়ে মূলত আহ্লাদিকে বিয়ে করা যায়, তো এরকম বিভিন্ন ধর্মের মানে দর কষাকষি করতো, যখনই মানুষজন সুযোগ পাইতো সেই মাসি পিসির সাথে কথা বলে এই বিষয়টা মিটমাট করার। তো গায়ের
কতজন তার কত রকম দর দিয়েছে মাসি পিসির কাছে। বলতেছে গ্রামের অনেক মানুষ বিভিন্ন ধরনের দরদাম করেছে, বিভিন্ন ধরনের কথা বলেছে তাকে বিয়ে করার জন্য, যে আমি এত টাকা দিব, আমার সাথে আহলাদিকে বিয়ে দেন, এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু বলছে। আর মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি। মানে এই যে মাসি পিসি, তাদের যে রাগ ক্ষোভ, এটা দেখে মানুষজন আর আগের মতো করে না। কারণ প্রথমে তারা অনেকটা শান্ত ছিল, মানুষদের সাথে খুব কথা বলতো না, তারা এমনিতেই শান্ত প্রকৃতি ছিল। তো কিন্তু পরবর্তী যখন তারা বাস্তবতার অবস্থায় ফিরে আসলো, সমাজে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হলো, এছাড়া বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে তারা যুক্ত হলো, তারা কিন্তু বাস্তবতা বিষয়টা বুঝতে পারলো এবং তারা কিন্তু অনেকটা প্রতিবাদী মুখর হয়ে গেল। তো এর পরবর্তীতে কিন্তু মাসি পিসির সাথে মানুষজন ওইরকম সেরকমভাবে খুব একটা কথা বলতে পারেনি। কিন্তু মানে গোকুল একজন রয়েছে যিনি জমিদার তাদের এলাকার, অর্থাৎ স্থানীয় প্রভাবশালী একজন জমিদার, সে কিন্তু হাল ছাড়ে। কারণ তাকে তো কিছু বলতে পারে না মাসি পিসি, কারণ সে একজন জমিদার বা স্থানীয় একজন গণ্যমান্য ব্যক্তি। তো এই জন্য মূলত তাকে কিছু বলতে পারে না এবং সে কিন্তু হাল ছাড়েওনি। এই যে জমিদার রয়েছে গোকুল জমিদার, মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল, মানে আহলাদিকে বিয়ে করার জন্য। মায়ের বাড়া বলতে হলো আত্মীয়, লিখে নাও, বাড়া বলতে কি আত্মীয়। মায়ের বাড়া তার এই মাসি পিসি কি দুর্ভোগ তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরে লাঞ্ছনার সহিত। এখন বলতেছে যে মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার কারণ কি, সে নয়তো শ্বশুর ঘরে মানে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হইতো, তাও মাসি পিসি এত যন্ত্রণা দেওয়া ঠিক হচ্ছে না। যোগুর লাথি খেত, মানে যোগুর নির্যাতনের শিকার হইতো। তাহলে তো ঈশ্বর তন্দ্রায় ঘরে শিউরে ওঠে আহলাদি, মানে ঘুমের ঘরে মূলত ভয়ে সে কেঁপে উঠে আহলাদি। এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনো দিন। মানে বলতেছে যে এক পাশে আহলাদি তো তার সময়টা বিভিন্ন ধরনের এমনিতেই খারাপ সময় যাচ্ছে, এবং সে বলতেছে যে এই সময় আমার মানে তার সময় সব সময়ে মূলত দুসময় সুসময়, এই সময়টাতে মূলত আহলাদির এক পাশে সব সময় ছিল মাসি আর এক পাশে ছিল পিসি। সেজন্য বলছে যখন ঘুমের ঘরে সেখানেও মূলত সে এক পাশে মাসি এক পাশে পিসি নিয়ে ঘুমায়, এবং এইভাবে না করলে তার দিন যাইতো না, এভাবে তার মূলত দিন কাটতো। তো এই ছিল মূলত আমাদের আজকের এই যে মাসি পিসি গল্পের মূলত 2 নম্বর পর্ব। তো আমরা এই পরবর্তীতে মাসি পিসি গল্পের 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব, এবং সেই পর্বটা হবে আমাদের সর্বশেষ পর্ব, এবং এই পর্ব দিয়ে মূলত আমরা মাসি পিসি যে আমাদের এটা রয়েছে গল্পটা রয়েছে সেই গল্পটা শেষ করে দেব। তো আজকের যদিও আমাদের একটু ক্যামেরা কোয়ালিটি একটু দুর্বল ছিল, তো একটু নতুন তো আশা করি একটু সবাই বিষয়টা বুঝবা। তো আরেকটা বিষয় বলে দিই, তোমরা এই যে মাসি পিসি যারা গল্পটা দেখতেছ পড়তেছ, তারা প্রথম পর্ব থেকে দেখার চেষ্টা করবা, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো তোমরা মাসি পিসি, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দেবা যে মাসি পিসি গল্প নাটক লিখে সার্চ দেবা, সেখানে মাসি পিসি গল্পের উপর নাটক পাবা। সেই নাটকটা তোমরা দেখে নিবা। কিন্তু কথা কি বুঝছো আমার? সেই নাটকটা দেখলে তোমরা সুবিধা কী হবে, তোমরা মানে খুব সুন্দরভাবে ইজিলি তোমরা এই গল্পটা ধারাবাহিকতাটা, মানে কোন সময় কোনটা ঘটছে, কে কী বলছে না বলছে, এটা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবা। কথা কি বুঝছো? আর তোমরা যদি তারপর যদি খুঁজে না পাও যে কোন নাটকটা দেখবো, আমাকে ইনবক্স করিও, আমি তোমাদের সেই নাটকের লিঙ্কটা দিয়ে দিব। তো আজকের পর্বটা তাহলে আমরা এখানে শেষ করতেছি। আশা করি তোমরা সকলে আজকের ক্লাসটা এনজয় করেছো। তো এর পরবর্তীতে আমরা তোমাদের সাথে মাসি পিসি গল্পের সেই 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।